নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে এমন একটা বিষয় আলোচনা করব যেটা অত্যন্ত প্রাসঙ্গিক আরও এই কারণে হয়ে দাঁড়িয়েছে যে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের দুজন জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি তারা এসআইআর যে প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণ বৈধ আখ্যা দিয়েছেন। বিহারের প্রেক্ষাপটে যে মামলা হয়েছিল তাতে তারা জানিয়েছেন যে এসআইআর করা যেতে পারে, নির্বাচন কমিশনের পূর্ণ ক্ষমতা রয়েছে এবং যাদের নাম বাদ যাবে তাদেরকে আরও একবার হিয়ারিং করে ডকুমেন্ট চেয়ে তাদেরকে নাম, তাদের জেনুইন কিনা, তারা দেশের নাগরিক কিনা তার প্রমাণ দিয়ে তারা তাদের নাম তুলবেন। আমি অতীতেও বলেছি, আজও বলছি, নাগরিকত্বের সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্ক না থাকলেও ভারতের নাগরিকরাই ভোটার, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের যাচাইয়ের এবং নাগরিকত্বের একটা সম্পর্ক কিন্তু রয়েই যাচ্ছে। এরপরে আমরা যেটা এই রাজ্যের যে সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্যা, অন্য রাজ্যের ক্ষেত্রে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে তো একটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 27 লক্ষ অ্যাডজুডিকেশন থেকে সরাসরি ট্রাইব্যুনালে চলে গেছে। এছাড়া ট্রাইব্যুনালে আরও 8 লক্ষ 8.5 লক্ষ মানুষ, সব মিলিয়ে 35.5 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে বসে আছেন। তারা আদৌ ভোটার কি ভোটার না সেটা নিয়ে বিবেচনা হবে এবং তার মধ্যে মাত্র 4,500 নামের কাছাকাছি, 4,000 সামথিং, নট ইভেন 4,500 নিষ্পত্তি হয়েছে এ পর্যন্ত। এই প্রক্রিয়া চললে যে পদ্ধতিতে এগোচ্ছে, যে সম্মুখ গতিতে হচ্ছে, প্রায় 4 বছর 5 বছর কতদিন লাগবে কেউ জানেন। তার মধ্যেই আমাদের জাহাজ প্রতিমন্ত্রী বিজেপির নেতা শান্তনু ঠাকুর পরিষ্কারভাবে বলেছেন, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনার মূল বিষয়, যে যারা মতুয়া বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে আইনগতভাবে কি করে শিথিল করা যায় যাতে তাদের ভোটার লিস্টে নাম ওঠে এবং তারা ভারতের নাগরিক হন, সে নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো। অমিত শাহ কথা দিয়েছেন। তাহলে আদৌ কি তারা নাগরিক হতে পারবেন, নাকি যে সমস্ত হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে অবৈধ নাগরিকদের জন্য, যেখানে আমরা প্রাথমিকভাবে মনে করছি মুসলিম যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের স্থান হচ্ছে, যেরকম বহরমপুরে হয়েছে, যেরকম মালদা জেলাতে হয়েছে, অন্যান্য জেলাতেও হবে। এবং আমরা একই সাথে দেখছি হাকিমপুর ভটার সমেত বিভিন্ন জায়গা থেকে যারা অবৈধভাবে ভারতের মুসলিম যারা একেবারে শ্রমিক হিসেবে কাজ করতেন তারা চলে যাচ্ছেন। তাদের সংখ্যা কোথাও 200, কোথাও 250, সব মিলিয়ে 5,000 7,000 হয়তো টোটালিটিতে দেখা যাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাগো, তাড়াতাড়ি চলে যাও দেশ ছেড়ে, মানে অবৈধভাবে যারা এসছেন ভারত ছেড়ে, নয়তো ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নেবে। কিন্তু তারপরেও যারা থেকে যাবেন হিন্দু নাগরিক, আমি একেবারে স্পেসিফিক করে বলছি, মুসলিমদের প্রসঙ্গটা তো, তারা তো সিএতে অ্যাপ্লাইয়ের যোগ্য নন, তারা এদেশের নাগরিক হতে পারবেন না, এটাই নতুনভাবে আইনগতভাবে নেওয়া হয়েছে। কিন্তু যারা উৎপীড়িত হিন্দুরা এসছেন তারা কতটা ভোটার থাকতে পারবেন বা সমস্ত সরকারি সুযোগ সুবিধে পাবেন, বা তাদের ক্ষেত্রে কি হবে, তথ্য পরিসংখ্যান কি বলছে, কেন তাদেরকেও আশঙ্কিত হওয়ার আজকে একটা কারণ এসে দাঁড়িয়েছে, যখন রাজ্যে একটা হিন্দুদের জাগরণ ঘটেছে। 62-65% হিন্দুরা একাট্টা হয়ে ভোট দিয়ে বিজেপিকে এনেছে এবং জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনিতে চতুর্দিকে প্লাবিত হয়ে যাচ্ছে। তখন এই মতুয়ারা যারা বা নমশূদ্র, যারা একেবারে শিডিউল কাস্ট, বাংলাদেশ থেকে চলে এসেছিলেন স্বাধীনতার পরবর্তী কালে, কেউ এসছেন 70 দশকের শেষে, কেউ 80 দশকে, 90-এর দশক, এমনকি 2-5 বছর আগেও, তাদের তাহলে পজিশন কি দাঁড়াবে, কত সংখ্যক হতে পারে এবং সিএর বর্তমান অবস্থাটা কি, এই নিয়ে আমি আলোচনা করব আপনাদের। এই কারণে যে যারা মনে করছেন যে এই সরকার বিজেপি এসে গেছে মানে আইন একেবারে হাতের মুঠোয় এবং সবাই নাগরিকত্ব পাবেন, মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, অন্যান্যরা অন্য সুবিধা পাবেন, আয়ুষ্মান ভারত পাবেন, আদৌ কি সেই রকম অবস্থা? নাগরিক না হলে তো, ভোটার না হলে তো আপনি কিছুই পাবেন না। সুতরাং এই নিয়ে দীর্ঘ যে আলাপ আলোচনা হচ্ছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, চার্নিং হচ্ছে, এটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব মেম্বারশিপ নেওয়ার জন্য, যে কজন পারেন, কারণ মেম্বারশিপ নিলে আমার পক্ষে এই চ্যানেলটা আগামী দিনকে চালানো সহজসাধ্য হয়ে দাঁড়াবে, না হলে খুবই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবার আসল কথায় আসি। জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি সম্প্রতি বনগাঁয় একটা তফসিলি মোর্চার এক অনুষ্ঠানে পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের, অর্থাৎ এই মতুয়া সম্প্রদায় যারা এসছেন তাদের কতজন বাদ গেছে আমি বলছি, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কি হয়েছে, তাদের যাতে নাম ওঠে তার জন্য আমি দিল্লিতে কথা বলবো, অমিত শাহর সাথে কথা বলবো এবং আইন যাতে শিথিল করা হয়, আশা করি অসুবিধা হবে না। এই পুরোটাই হচ্ছে আশা করার উপরে কিন্তু নির্ভর করছে। আসল বিষয়টা কি? আসল বিষয়টা মতুয়ারা এবার একেবারে ঢেলে ভোট দিয়েছেন। বনগাঁ, বাগদা, গাইঘাটা, রানাঘাট এই চত্বরের যত, আমরা জানি রাজ্যের প্রায় 32টি আসন মতুয়া প্রভাবিত, তার প্রায় সমস্ত আসনে বিজেপি জিতেছে। ফলে মতুয়াদের মধ্যে যারা নাগরিক হননি, ভোটার কার্ড পাননি, ভোট দিতে পারেননি, তাদের মধ্যেও মনে হচ্ছে যে এবার আমরা সবাই সবকিছু পেয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে আসল ব্যাপারটা একটা অদ্ভুত জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। ওই আটকে যাওয়ার কারণ হচ্ছে, সত্যিটা কি এটা আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। কতজন এই সিএতে অর্থাৎ এই আইনগতভাবে অ্যাপ্লাই করে, ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অ্যাপ্লাই করে নতুন নাগরিক হয়েছেন এবং তার মধ্যে মতুয়া কতজন, এইটা নিয়ে আমি বিস্তারিত তথ্য পরিসংখ্যান ইত্যাদি নিচ্ছিলাম। এই ব্যাপারে যিনি আন্দোলন করছেন অনেক দিন ধরে, যিনি যখন এই আইনটা প্রণয়ন হচ্ছিল এমনকি হিয়ারিংয়ে পর্যন্ত গেছিলেন, আমি তাদের সাথেও কথা বলেছি, সুকৃতি রঞ্জন বিশ্বাসের সাথে কথা বলেছি, অন্যভাবে নিয়েছি। এখানে খুব স্পষ্টভাবে বলতে চাই যে 2025 সালের 2 এপ্রিল রাজ্যসভায় সুস্মিতা দেব, তৃণমূলের যিনি রাজ্যসভার সাংসদ, তিনি প্রশ্ন করেছিলেন নিত্যানন্দ রায়কে যে কতজন অ্যাকচুয়ালি এই সিএতে অ্যাপ্লাই করে এ পর্যন্ত, অর্থাৎ 19 সালে তো সিএ হয়ে গেল, তারপরে কতজন অ্যাকচুয়ালি নাগরিকত্ব পেয়েছেন। মাথায় রাখুন সারা ভারতের ক্ষেত্রে উনি বলেছিলেন থাউজেন্ডস, অর্থাৎ হাজারের ওপর। সংখ্যাটি কত? সংখ্যাটি খুব স্পষ্ট নয়। আসলে সিএ যখন হয়েছিল হাজারের ওপর 1000 হতে পারে, 1500 হতে পারে, নিশ্চয়ই 2000 হলে তিনি বলতেন। বিষয়টা এই রকম, যখন এই সিএ আইন প্রণয়ন করার জন্য বিভিন্ন লোককে ডাকা হয়, তারা তাদের মতামত দেন এবং তার স্টেক হোল্ডার যারা, তার মধ্যে মতুয়া সম্প্রদায় বা নমঃশূদ্র সম্প্রদায় বা রিফিউজি যারা, তারা যখন পার্লামেন্টারি কমিটির সামনে বলেন যে তখন তাদের স্ট্যান্ড পয়েন্টটা রাখেন, তখন পার্লামেন্টারি কমিটিকেও তারা জিজ্ঞেস করেন যে আপনারা কতজনকে মোটামুটি আশা করছেন যে এই সিএ হলে নাগরিকত্ব দিতে পারবেন। তারা তখন একটা তথ্য দেন যে 31,000 মানুষকে লং টার্ম ভিসা দেওয়া হয়েছে ভারতে থাকার জন্য। মাইন্ড ইট, নাম্বার ইজ 31,000। এই লং টার্ম ভিসা যাদের দেওয়া হয়েছে, এই সিএ পাস হলে তারা আগে নাগরিকত্বের সুযোগ পাবেন। লং টার্ম ভিসা কি? অর্থাৎ আমি প্রতারিত হয়ে বা অন্য কারণে বাইরের দেশ থেকে চলে এলাম, মূলত বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকেও হতে পারে, মিয়ানমার থেকেও হতে পারে বা আফগানিস্তান থেকেও হতে পারে। যদি সিএতে খুব প্রভিশন একেবারেই বলেছে, তাতে মুসলিম বাদ দিয়ে বাদবাকি কমিউনিটিগুলোর জন্য বলা হয়েছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন সকলের জন্যে। তাহলে এই 31,000কে প্রাথমিকভাবে দেয়া হতে পারে, এইটা একটা বক্তব্য। এবার জিনিসটা দাঁড়ালো যে 31শে ডিসেম্বর 2014 আগে যারা এসছে, কিন্তু যখন এই এসআইআর প্রক্রিয়া, আপনার মনে রাখুন ডেটগুলো, 31শে ডিসেম্বর 2014 আগে যারা এসছে, এখন বলা হচ্ছে নতুন করে যে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছেন তারা এখন আবেদন করতে পারবে। কিন্তু মতুয়ারা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব পাননি, তাদের নাগরিকত্বের সমস্যা ছিল, তারা অবৈধ নাগরিক হিসেবেই ভারতে বসবাস করছিলেন। মতুয়াদের একটা বড় সেকশন, অনেকেই তারা নাগরিকত্ব পেয়েছেন, অনেকের ভোটার কার্ড আধার কার্ড আছে, অনেকের ভোটার কার্ড আধার কার্ড নেই। এইবার যখন এসআইআর প্রক্রিয়া হচ্ছিল তখন আমরা বারবার আমাদের ভিডিওতে একাধিক লোককে এনেছি এবং বোঝানোর চেষ্টা করেছি কত সংখ্যক মানুষ এই ফানেলে বা এই জালে আটকে যেতে পারে। তাতে কখনো মনে হয়েছে 20 লক্ষ, কখনো মনে হয়েছে 15 লক্ষ, কিন্তু ফাইনালি আমরা যে সংখ্যাটা দেখলাম যে প্রথম দফায়
বহু মানুষ, আমার কাছে একটা মোটামুটি হিসেব যা আসছে তাতে 2.5 লক্ষ, মানে প্রায় 3-4 লক্ষ মতুয়া তারা জানিনি, কোনো ফর্ম ফিল আপই করেনি যখন এনুমারেটারদের কাছে, যে কারণ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্রই নেই। এরপরে এসআইআর প্রক্রিয়াতে যখন তাদের ডাক হলো, তখন অদ্ভুতভাবে আপনাদের শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলা থেকেই 6 লক্ষ মানুষ নতুন করে তাদেরকে ওই 1,46,00,000 যেটা নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়, তাদের শুধু উত্তর 24 পরগনাতেই ছিল প্রায় 6 লক্ষ। নদিয়া আছে, সব মিলিয়ে 7 থেকে 8 লক্ষ মানুষকে, যারা মতুয়া সম্প্রদায়ের, এক্স্যাক্ট সংখ্যাটা বলা সম্ভব নয় কারণ কারোর কাছে এক্স্যাক্ট সংখ্যা নেই, মোটামুটি অনুমান ভিত্তিক বিভিন্ন তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বলা চলে, তাদেরকে ডাকা হয় যে তোমরা প্রমাণ দাও। কিন্তু এরপরে সরাসরি এই যে বললাম 4-5 লক্ষ মানুষ তারা জানিনি, এরপর সরাসরি 2.5 লক্ষ মানুষের নাম ডিলিট হয়ে যায় এবং প্রায় 5 লক্ষ মানুষ বা 4 লক্ষ মানুষ যা শুনতে পাচ্ছি তারা নতুন করে ট্রাইব্যুনালে গেছেন, অর্থাৎ সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 8 লক্ষ, 8.5 লক্ষ থেকে 10 লক্ষের কাছাকাছি ঘোরাফেরা করছে। ইট মেবি 8 lakhs, 9 lakhs or 10 lakhs, নট দ্য এক্সাক্ট ফিগার। অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ যারা মনে করছেন যে বিজেপি সরকার এসছে, আমরা বিজেপি হিন্দুত্ববাদী সরকার, যেটা আমি মনে করি, তারা মনে করছেন হিন্দুদের রক্ষণাবেক্ষণ করবেন, এবং এই সম্প্রদায়ের মানুষরা উইদাউট এনি ডকুমেন্ট, বেশিরভাগই ওদেশ থেকে চলে এসেছিলেন, তাদের কাছে কোনো কাগজপত্রই নেই। নিয়মটা কি বলছে? কাগজপত্র নেই এবং তারা প্রডিউসও করতে পারেননি, ফলে তাদের ম্যাপিং হয়নি। মানে আমি ওই 5.5-6 লক্ষ নাম বললাম যাদের ম্যাপিং হয়েছিল। দেখুন, এই যে মন্ত্রী আমাদের হয়েছেন নতুন অশোক কীর্তনিয়া, তার বাবা মার নামই 2002 সালের ভোটার লিস্টে ছিল না, ম্যাপিং হয়নি। এখন তিনি বলছেন তার বাবা মার নাম অনেক আগে ছিল, তাদের যখন এসছিলেন ফরেনার রেজিস্ট্রেশনে 40-50 বছর আগে হয়তো আছে, কিন্তু 2002 সালে ছিল না তার বাবা মার নাম। এখন এটা ঘটনা, তিনি রাজ্যে মন্ত্রী হয়ে গেছেন, বিজেপির মন্ত্রী, কিন্তু এই সমস্যাটা এমন একটা বড় সমস্যা। অর্থাৎ আমি এর আগে হোল্ডিং সেন্টারে মুসলিমদের ধরে নিয়ে যাওয়া হবে কিনা এবং হিন্দুরা বাঁচবেন কিনা যখন আলোচনা করেছিলাম, তারই বলতে পারেন এটা এক্সটেন্ডেড এপিসোড। হিন্দুদের ক্ষেত্রে তাহলে কি হবে? আইন কি দুরকম হতে পারে? আমি তখনও বলেছিলাম, আসামে যে ডিটেনশন ক্যাম্প হয়েছে বা পরবর্তীকালে যেটাকে ট্রানজিট ক্যাম্প বলা হয়, সেখানে হিন্দুরাও আছে, এবং যে ক্যাটেগরিতে সিএতে অ্যাপ্লাই করতে গেলে যে পরিচয়পত্রগুলো জমা দিতে হয়, এই যে 6 লক্ষ, 7 লক্ষ বা 8 লক্ষ মানুষ যারা এখন আশা করছেন তারা সমস্ত রকম সুযোগ সুবিধে সরকারি এবং আনুষঙ্গিক পাবেন, কিন্তু তারা পুরো ঝুলে আছেন, ন যজৌ নতস্থ অবস্থায়, একটা অদ্ভুত জায়গায়। কারণ হচ্ছে যে কাগজপত্র, যেটা শান্তনু ঠাকুর বলেছেন, ওটা শিথিল করার ব্যাপারে আমি কথা বলবো অমিত শাহর সাথে। সেটা হচ্ছে পুরনো বাংলাদেশের পাসপোর্ট, জন্মের প্রমাণপত্র, ওখানকার স্কুল, পাসপোর্ট ইনভ্যালিড হলেও চলবে, জমি সংক্রান্ত কিছু কাগজ, ভাড়া বাড়িতে তারা যে থাকতেন সেই ভাড়া বাড়ির কিছু কাগজ, গভর্নমেন্টের বাংলাদেশের কিছু আইডি প্রুফ, এবং বাংলাদেশে যে তার পিতৃপিতামহ বা তার দাদুরা কেউ থাকতেন তার কোনো কাগজ। এখন এগুলো ওই সিএতে অ্যাপ্লাইয়ের সময় জমা করতে হয়। আবার বলছি, পুরনো বাংলাদেশি পাসপোর্ট, জন্মের সার্টিফিকেট, ওই দেশ থেকে আসা স্কুলের কোনো পড়েছে সার্টিফিকেট, জমি ছিল, ভাড়া বাড়িতে থাকতো, সরকারি কোনো আইডি প্রুফ ছিল, বা প্যারেন্ট অর্থাৎ বাবা মার অথবা দাদু দিদিমা থাকতেন তার কোনো আইডেন্টিটি প্রুফ বা কিছু জমা করতে হয় সিএ। এখন এই বিপুল সংখ্যক মানুষ যারা সিএতে অ্যাপ্লাই করবেন তাদের কাছে এগুলো নেই, কারণ তারা সবকিছু ফেলে, তাদের অধিকাংশেরই বক্তব্য যা, তারা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন ওইখানকার মুসলিমদের অত্যাচারে বাংলাদেশে, সুতরাং দে হ্যাভ নো ডকুমেন্ট। এবার আপনার কাছে ডকুমেন্ট নেই, আপনি ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে তাদের নামও নথিভুক্ত করেননি, সেই ক্ষেত্রে কি হবে? সুপ্রিম কোর্টের এসআইআর এর প্রক্রিয়াটাকে যখন মান্যতা দিয়ে ফেলেছে, তখন এই প্রক্রিয়াটাকেই আমাদের মেনে চলতে হবে, এবং সেই প্রক্রিয়ায় যখন 2.5 লক্ষ মানুষের নাম সরাসরি ডিলিট করা হয়েছে,
অর্থাৎ এদের নাম কিন্তু 2002 সালের ম্যাপিংয়ে ছিল, কিন্তু তারা প্রমাণ দিতে পারেননি। এবং আমার হিসেব মতো 4-5 লক্ষ আরো মানুষ আছেন যারা আলটিমেটলি ট্রাইব্যুনালে গিয়েছেন। কত লোক গিয়েছেন তার সুষ্ঠু পরিসংখ্যান পাওয়া এখনো যাচ্ছে না। সব মিলিয়ে 2.5 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, 4 লাখ হতে পারে। তাহলে তাদের জায়গাটা কোথায় দাঁড়াবে? তাদের কাছে তো কাগজপত্র নেই। তাহলে তাদের স্থানটা কি শেষ পর্যন্ত তারাও ওই একইভাবে এই হোল্ডিং সেন্টারে যাবে? এই প্রশ্নটা লজিক্যালি এই কারণেই আসছে। আসামের ক্ষেত্রে কিন্তু, পশ্চিমবঙ্গের দেখুন বাঙালি বলে আমাদের একটা আলাদা সেন্টিমেন্ট আছে, আমরা পশ্চিমবঙ্গের কথা আলাদা করে ভাবতে পারি, কিন্তু আসামে তো বাঙালি নয়, সেইখানে এনআরসিটা হয়েছে বাংলা ভাষীদের আটকানোর জন্যে। পূর্ববঙ্গ থেকে পার্টিশনের পরে এবং তারপরে বাংলাদেশ হওয়ার সময় ইনফ্লাক্স হয়েছিল, শয়ে শয়ে মানুষ এসছে, হাজার হাজার এসছে, তাদের কাটা বিয়ার করে 71 সাল তারা এসছে, তারপর আর নেওয়া হচ্ছে না। বাংলাদেশে এই সিএ এর অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, খুব ইন্টারেস্টিং। সিএ এর অ্যাপ্লিকেশন মার্চ 2025 পর্যন্ত আবেদন হয়েছিল মাত্র 39 কজন পেয়েছেন? 2 জন, অনলি 2। 18 জনের আন্ডার কনসিডারেশন, 19 জনকে বাতিল করা হয়েছে। এবার হিমন্ত বিশ্ব শর্মা পরবর্তীকালে আর একটা তথ্য দেন, যেটা তিনি বলেছেন 2025 সালের সেপ্টেম্বর মাস, অর্থাৎ জাস্ট গত বছরের সেপ্টেম্বর, মানে হচ্ছে 8 মাস আগে 12 জন অ্যাপ্লিকেশন করেছেন, 3 জন নাগরিকত্ব পেয়েছেন। কতজন? 12 জন অ্যাপ্লিকেশন করেছেন, 3 জন নাগরিকত্ব পেয়েছেন, এবং তারা সবাই হিন্দু। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যেখানে যে রাজ্যে, আসামে ডিভোটার হয়ে বেনাগরিক হয়ে বাস করছেন হিন্দু 13.5 লক্ষ মানুষ, সেইখানে সিএতে অ্যাপ্লাই করেছেন কজন? 39 জন, তারপরে আরো 19 জন, অর্থাৎ 58 জন মাত্র অ্যাপ্লাই করেছে। তাহলে এই বিপুল সংখ্যক মানুষ হিন্দু বাঙালি 13.5 লক্ষ, তারা আসাম সরকারের কোনো রকম সুযোগ সুবিধা পান না, ভারত সরকারেরও পান না। তারা অ্যাকচুয়ালি অবৈধ নাগরিক হিসেবে রয়েছেন। ট্রাইব্যুনালের ডেট পড়ছে 7 বছরে মাত্র 1 লক্ষ হিয়ারিং হয়েছে। এরপর তো 6.5 লক্ষ আরো মুসলিম রয়েছে, সব মিলে 19 লক্ষ প্লাস। কিন্তু এই হিন্দুরা পান না, কিন্তু এটা বাস্তব। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এই মতুয়া নমশূদ্রদের ক্ষেত্রে আমার ওই একটাই প্রশ্ন, সরকারি সুযোগ সুবিধে যখন হবে, বিজেপি সরকার এসছে, তারা বলছেন সবাই মহিলারা যারা আয়কর দেন না, সরকারি চাকরি করেন না, তারা 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, আরো অন্যান্য সুযোগ পাবেন, আয়ুষ্মান ভারত পাবেন, যা যা পাওয়ার, এছাড়া রেশন পাবেন, ইত্যাদি অনেক কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, আবাসন। কিন্তু এই যে 6 লক্ষ 7 লক্ষ বা 8 লক্ষ মানুষ হিন্দু, আমি আবারও বলছি, বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, তাহলে তাদের অবস্থা কোথায় দাঁড়াবে? পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সিএতে অ্যাপ্লাই করে কতজন হিন্দু বাঙালি নমশূদ্র বা মতুয়া তারা নাগরিকত্ব পেয়েছেন? কোথাও কোনো স্পষ্ট পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন কিছু ঘেটে দেখা যাচ্ছে মাত্র 400 জন, অনলি 400। অর্থাৎ কোথায় সংখ্যাটা আপনার 8 লাখ আর কোথায় 400 জন। এখন এরা কি করবেন? অন্য রাজ্যে যদি আমরা দেখি, সিএতে অ্যাপ্লাই করে কতজন পেয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের পরিসংখ্যান বলছে উত্তরাখণ্ডে পেয়েছেন 153 জন, গুজরাটে পেয়েছেন 122 জন, এরকম দিল্লির আছে, অন্যান্য রাজ্যেতে কোথাও 3, কোথাও 5, কোথাও 7 এরকম হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা জায়গায় বলছে 400 জন, কিন্তু সেটাও যে খুব অথেন্টিকেট তা না। তাহলে আমার প্রশ্ন, এই যে শান্তনু ঠাকুর যে কথাটা বলছেন এবং বিজেপির লোকেরা যে আশ্বাসটি দিচ্ছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, আমাদের সরকার এসে গেছে, হিন্দুদের সরকার এসে গেছে, হিন্দু বাঙালিকে কাউকে উৎপীড়িত করা হবে না, সবাই সুযোগ পাবেন, সবাই নাগরিকত্ব পাবেন, সেটা কতটা হতে পারে? এই কারণে তথ্য পরিসংখ্যান এবং আইনের বেড়াজালে কিন্তু মতুয়া যারা একবার বেরিয়ে গেছেন, যাদেরকে নাম উঠে গেছে, কিন্তু যাদের ওঠেনি তাদের কি হবে? এবং সুপ্রিম কোর্ট এসআইআর এর বৈধতা দিয়েছেন, অর্থাৎ যে 2.5 লক্ষের নাম ডিলিট হয়েছিল, যদি এসআইআর এর বৈধতা না থাকতো, তাহলে মনে রাখতে পারি আমরা 2002 সালে ম্যাপিং হয় এই 2.5 লক্ষ মানুষ যথারীতি আবার ফিরে আসতে পারতেন, কিন্তু তারাও তো আর নতুন করে ফিরে আসতে পারবেন না। অর্থাৎ তাদেরকেও নতুন করে
অ্যাপ্লাই করতে হবে এই সিএতে, এবং তারপরে তাকে প্রমাণ করতে হবে এত কিছু ডকুমেন্ট দিয়ে তিনি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন, তারপর নাগরিকত্ব পাবেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে আমার, তাহলে এই বিপুল সংখ্যক মানুষ বেনাগরিক হয়ে তারা কি করবেন? তারা কি হোল্ডিং সেন্টারে যাবেন? তাদের নিশ্চয়ই পুশব্যাক করা হবে না, কারণ তারা হিন্দু। তাহলে তাদের কি হবে? তাদের অবস্থাটা কি হবে? আমার প্রশ্ন এটাই। আপনারা একটু ভাবুন বিষয়টা। সরকার বিজেপির এসছে, দুহাত তুলে মতুয়ারা ভোট দিয়েছে, সুইপ করে গেছে, একেবারে হই হই করে মতুয়া বেল্টে জিতেছে, এবং প্রায় 7 লক্ষ 8 লক্ষ মতুয়া তারা কিন্তু ভোটার লিস্টে নেই, তারা অপেক্ষায় ছিলেন। এবং গতকালের রায়ের পরে তাদের আর নতুন করে যাদের নাম 2002 সালের পর কাটা গেছে, ম্যাপিং হওয়ার পরেও তাদের ফিরে আসার আর সম্ভাবনা নেই। তাদেরকে একেবারে কোষ্ঠী পাথরে অগ্নি পরীক্ষা করে নতুন করে নাম তোলার জায়গায় আসতে হবে, কিন্তু তাদের অধিকাংশের কাছে বাংলাদেশ সংক্রান্ত ডকুমেন্ট নেই। কি হবে? এই প্রশ্নটা আমি রাখলাম দর্শকদের উদ্দেশ্যে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিষয়টি নিয়ে আশা করি আপনারাও ভাববেন। নমস্কার।